বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। আমি অনার্স দ্বিতীয় বর্ষের। এর আগের ক্লাসে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যার প্রথম দুইটা অধ্যায় অর্থাৎ এমব্রায়োলজির সংজ্ঞা, প্রকারভেদ এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করছি। 2 নম্বর অধ্যায়ে আমি আলোচনা করলাম কিভাবে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণুর ভিতরে কিভাবে শুক্রাণু তৈরি হয় এবং পুং গ্যামেটোফাইটের বিকাশ এ সংক্রান্ত। এখন আমি আসবো ভ্রূণবিদ্যার কিভাবে মেগাস্পোরোজেনেসিস অর্থাৎ স্ত্রী রেণু তৈরি হয় এই সংক্রান্ত আলোচনা করব, অথবা ডিম্বক তৈরির প্রক্রিয়া। প্রথমে যদি আমরা আসি, একটা ফুলের মধ্যে স্তবক থাকে 5টা, 4টা: বৃতি, দল, পুংস্তবক, স্ত্রী স্তবক। চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকের মধ্যে কি কি থাকে আমরা ওই দিনও বলেছি। স্ত্রী স্তবকে থাকে হচ্ছে এরকম একটা গর্ভমুণ্ড থাকে, এরকম একটা গর্ভদণ্ড থাকে, আর এরকম গর্ভাশয় থাকে। এই গর্ভাশয়ের ভিতরে, এটা গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে তৈরি হয় ডিম্বক। এর ভিতরে তৈরি হবে ডিম্বক। এখানে এই প্রকোষ্ঠের ভিতরে তৈরি হবে ডিম্বক। এবং হচ্ছে ডিম্বকের এখান থেকে এরকম ডিম্বক তৈরি হয়, তাহলে এই ডিম্বকের অপর নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। ডিম্বক বা মেগাস্পোরাঞ্জিয়াম, ডিম্বক বা মেগাস্পোরাঞ্জিয়াম। এই ডিম্বকের ভিতরে তৈরি হবে স্ত্রী রেণু বা মেগাস্পোর, অর্থাৎ ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভিতরে তৈরি হবে ডিম্বক, ডিম্বকের ভিতরে তৈরি হবে মেগাস্পোর বা স্ত্রী রেণু। অর্থাৎ ফুলের ডিম্বকের ভিতরে মেগাস্পোর তৈরি বা স্ত্রী রেণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। ডিম্বক বা মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতরে মেগাস্পোর তৈরির প্রক্রিয়াকে মেগাস্পোরোজেনেসিস বলে। এখন একটা ডিম্বকের মধ্যে কি কি থাকে? একটা ডিম্বকের গঠনে ডিম্বক নাড়ি থাকে, ডিম্বক নাভি থাকে, নিউসেলাস থাকে, ডিম্বক ত্বক থাকে, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ভ্রূণথলি এগুলো থাকে। ডিম্বকের নিউসেলাসের যদি আমরা চিন্তা করি, একটা ডিম্বকের চিত্র যদি আমরা চিন্তা করি কেমন, একটা অধোমুখী ডিম্বকের চিত্রে আমরা এরকম দেখব, এখানে কিছু টিস্যু আছে, এদের বলা হয় নিউসেলাস টিস্যু। এগুলো নিউসেলাস টিস্যু। নিউসেলাসের বাহির দিকে ডিম্বক ত্বক আছে। নিউসেলাসের বাহির দিকে এটা হচ্ছে নিউসেলাস, এগুলো ডিম্বক ত্বক, এটা ডিম্বক নাড়ি। এই ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত নিউসেলাসের একটা কোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় হয়। একটা কোষ পাশাপাশি অন্যান্য কোষ থেকে আকারে বড় হবে। এই কোষটাকে বলা হবে আর্কিস্পোরিয়াল কোষ। এটার নাম হচ্ছে কি? আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষটিকে আমরা প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষ বলা যায়। আর্কিস্পোরিয়াল কোষ বা প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে। একটাকে বলা হবে প্রাথমিক প্যারাইটাল কোষ, অপরটা হচ্ছে প্রাথমিক স্পোরোজেনাস কোষ। একটা প্রাথমিক প্যারাইটাল আর একটা প্রাথমিক স্পোরোজেনাস। এর মধ্যে প্যারাইটাল কোষ হচ্ছে পরের দিকে থাকে, অর্থাৎ এটা হচ্ছে প্যারাইটাল কোষ, এটা হচ্ছে স্পোরোজেনাস কোষ। প্যারাইটাল কোষটি, প্রাথমিক প্যারাইটাল কোষ আর বিভাজিত হয় না। প্রাথমিক প্যারাইটাল কোষ আর বিভাজিত হয় না, অথবা কোন কোন ক্ষেত্রে পেরিক্লিনাল ও অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে
বিভাজিত হয়ে পেরিক্লিনাল ও অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়ে প্রাচীর টিস্যু সৃষ্টি করে, প্রাচীর তৈরি করে। অর্থাৎ প্রাথমিক আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে তৈরি করবে প্রাথমিক প্যারাইটাল কোষ এবং প্রাথমিক স্পোরোজানাস কোষ। প্রাথমিক প্যারাইটাল কোষটা বিভাজিত না হতে পারে অথবা বিভাজিত হয়ে তৈরি করবে প্রাচীর কোষ। প্রাথমিক স্পোরোজানাস কোষটি মেগাস্পোর মাতৃকোষ হিসেবে কাজ করে। এটা মেগাস্পোর মাতৃকোষ। এই মেগাস্পোর মাতৃকোষটা মিউসিস বিভাজনের মাধ্যমে 4টা মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি করে। মেগাস্পোর মাতৃকোষটি মিউসিস বিভাজনের মাধ্যমে তৈরি করবে 4টি মেগাস্পোর। মেগাস্পোরগুলো লিনিয়ার, অর্থাৎ সাধারণভাবে এভাবে থাকলে বলি আমরা লিনিয়ার মেগাস্পোর। আর যদি এভাবে থাকে তখন আমরা বলি টি আকারের মেগাস্পোর। এটা টি আকারের। আর যদি এমন থাকে তখন বলা হয় উল্টা টি। এটা হচ্ছে উল্টা টি আকারের মেগাস্পোর মাতৃকোষ। অর্থাৎ মেগাস্পোর মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে যে 4টা মেগাস্পোর তৈরি হয় তারা 3 ভাবে সজ্জিত থাকতে পারে, লিনিয়ার, টি অথবা উল্টা টি। এই 4টা মেগাস্পোরের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে 3টি মেগাস্পোর নষ্ট হয়ে যায়, মাত্র একটা কার্যকর থাকে। এই কার্যকর মেগাস্পোর থেকে চূড়ান্তভাবে তৈরি হয় একটা ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক বা স্ত্রী গ্যামেটোফাইট। এটা হচ্ছে এখানে থাকবে একটা ডিম্বাণু, দুই পাশে 2টা সাহায্যকারী কোষ, মাঝখানে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস, এই প্রান্তের মধ্যে 3টা প্রতিপাদ কোষ। এই যে মেগাস্পোর মাতৃকোষ থেকে বিভাজনের মধ্যে যে 4টা মেগাস্পোর তৈরিছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে 3টা নষ্ট হয়, একটা কার্যকর থাকে। সেই কার্যকর থেকে তৈরি হয় একটা ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক বা স্ত্রী গ্যামেটোফাইট। এই এমব্রায়ো স্যাকের মধ্যে 3টা অংশ থাকে। এদিকে বলা হয় ডিম্বাণু যন্ত্র, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা প্রতিপাদ কোষ। ডিম্বাণু যন্ত্রের মধ্যে 2টা উপাদান থাকবে, একটা ডিম্বাণু, দুই পাশে 2টা সাহায্যকারী কোষ। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে ডিম্বকের ভিতরে মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি হয়। এখন আমরা আসবো একটা অধোমুখী ডিম্বক বা নিম্নমুখী ডিম্বকের গঠন। একটি অধোমুখী বা নিম্নমুখী ডিম্বকের গঠন। আমরা যদি একটা অধোমুখী ডিম্বকের গঠনে আসি তাহলে কি থাকবে? প্রথমে এরকম একটা আমরা দেখি, এখানে একটা ভ্রূণথলি থাকে, এখানে যে কোষ বা কলাটা থাকে সেটা হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। আমরা যদি আসি, এটা একটা অধোমুখী ডিম্বকের চিত্র। সাধারণ আসলে গর্ভাশয়ের ভিতরে অর্থাৎ স্ত্রীস্তবক যদি আমরা এটা ধরে নিই, এটা গর্ভকুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে তৈরি হবে কি? ডিম্বক। এই ডিম্বক তৈরি হবে এটার ভিতরে। এই গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হবে তাকে বলা হয়েছে অমরা। একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদে, যে একটা অধোমুখী ডিম্বককে যদি আমরা লম্বচ্ছেদ করি তার কি কি অংশ দেখব? এই যে এটা হচ্ছে ডিম্বক নাড়ি। এটা কেমন? আসলে ডিম্বকের মোটার মতো অংশ যা দিয়ে সে অমরার সাথে যুক্ত থাকে।
এটা ডিম্বকের নাড়ি যা বোটা, যেমন ফল যেরকম একটা বোটা দ্বারা লাগানো থাকে, এরকম ডিম্বকটা একটা বোটা দিয়ে এই গর্ভাশয়ের ভিতরে একটা বোটা দিয়ে লাগানো থাকে। এই বোটাটা হচ্ছে ডিম্বক নাড়ি। এই বোটাটা এটা হচ্ছে ডিম্বক নাড়ি, অর্থাৎ এইটা। এবং হচ্ছে ডিম্বক নাড়ি আমাদের যেরকম নাড়ির সাথে অমরা যুক্ত থাকে, অমরা বা আমাদেরও নাড়ি যুক্ত থাকে নাড়ির সাথে, এরকম ডিম্বকের যেখানে তার নাড়িটা যুক্ত আছে তাকে বলা হবে ডিম্বক নাভি। নিউসেলাস, এই যে এগুলো ডিম্বক ত্বক, এদের দিয়ে ঘেরা এই যে প্রধান যে টিস্যুটা, এটা হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ প্রসব করা। এটা যখন অপরিপক্ক অবস্থায় থাকে ডিম্বক, তখন এটা সমশক্ত থাকে, মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, এদের কোষের মাঝখানে কোনো ফাঁকা স্থান নেই। এবং এই কোষগুলো প্যারেনকাইমা ধরনের, প্যারেনকাইমা ধরনের। পরিপক্ক ডিম্বকের নিউসেলাস অঞ্চলে মাইক্রো, এই পরিপক্ক ডিম্বকের নিউসেলাসের মধ্যে মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় মাইক্রোস্পোর বা স্ত্রী রেণু তৈরি হয়। ডিম্বক ত্বক, এই নিউসেলাসের বাইরে দুই স্তর বিশিষ্ট যে আবরণটা রয়েছে, এই আবরণ হচ্ছে ডিম্বক ত্বক। ডিম্বক ত্বকের দুইটা স্তর, এটা বহিঃত্বক, এটা অন্তঃত্বক। ডিম্বকের বহিঃত্বক, ডিম্বকের অন্তঃত্বক। এর মধ্যে যদি একটা ত্বক থাকতে পারে, দুটো ত্বক থাকতে পারে। যদি ডিম্বকে দুটো ত্বক বা আবরণ থাকে, তখন একে বলা হয় বাইটেগুমিক, বাইটেগুমিক ডিম্বক। অর্থাৎ ডিম্বকের যদি দুইটা ত্বক থাকে সেটা হচ্ছে বাইটেগুমিক। কিন্তু না, ডিম্বকে যদি একটা ত্বক থাকে তখন আমরা বলবো ইউনিটেগুমিক ডিম্বক। আবার অনেক সময় ডিম্বকে কোনো ত্বক থাকেই না, তখন তাকে বলবো আমরা কি অ্যাটেগুমিক। অর্থাৎ একটা ত্বক থাকে হচ্ছে ইউনিটেগুমিক, দুটো থাকলে বাইটেগুমিক, আর না থাকলে অ্যাটেগুমিক। ডিম্বক রন্ধ্র, ডিম্বক ত্বকটা ডিম্বকের মূল থেকে, অর্থাৎ এই জায়গা থেকে সৃষ্টি হবে এবং হচ্ছে নিউসেলাস কোষকে আবৃত রাখবে। ডিম্বক ত্বকটা নিউসেলাস কোষকে আবৃত রাখে, কিন্তু একটা জায়গায় নিউসেলাসটা অনাবৃত অবস্থায়, এই জায়গাটায় নিউসেলাস অনাবৃত, এই জায়গাটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। ডিম্বকের নিচের দিকের অংশ বা গোড়ার দিকের অংশ যেখান থেকে ত্বক তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন এখান থেকে ত্বক তৈরি হয়েছে, তো একে বলা হবে কি ডিম্বক মূল বা ক্যালাজা। ভ্রূণথলি, নিউসেলাসের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে, এখানের মধ্যে আমরা কিছুক্ষণ আগে বলছি যে আর্কিস্পোরিয়াল কোষ থাকে, সেখান থেকে প্রাথমিক প্যারাইটাল কোষ এবং প্রাথমিক স্পোরোজানাস কোষ তৈরি হয় এখান থেকে। পরে সেখান থেকে তৈরি হয় স্পোরোজানাস কোষ থেকে তৈরি হয় মেগাস্পোর, 4টা মেগাস্পোর বা স্ত্রী রেণু। এই মেগাস্পোর গুলো থেকে 3টা কার্যকর হতে পারে, 2টা হতে পারে, দুঃখিত, একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা কার্যকর থাকে, তবে 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 3টা থাকবে না। একটা যদি থাকে তখন বলা হয় মনোস্পোরিক, 2টা থাকে হচ্ছে বাইস্পোরিক, আর যদি 4টা থাকে তাহলে টেট্রাস্পোরিক। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি যে কার্যকর মেগাস্পোর থেকে একটা ভ্রূণথলি তৈরি হয়, এই ভ্রূণথলির মধ্যে 3টা জিনিস থাকবে, একটা ডিম্বাণু থাকবে, দুই পাশে 2টা সাহায্যকারী কোষ থাকবে, এখানে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে, আর এখানে থাকবে 3টা প্রতিপাদ কোষ। এটাকে বলা হয় ডিম্বাণু যন্ত্র, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। এটা হচ্ছে একটি ডিম্বকের, অধমুখী ডিম্বকের বর্ণনা। আমরা যদি আসি যে এই যে ডিম্বক আমরা দেখলাম, ডিম্বকের ভিতরে আমরা কিভাবে মেগাস্পোর তৈরি হয় সেটা দেখছি, কিন্তু মেগাস্পোর থেকে কিভাবে ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক তৈরি হয় এই সংক্রান্ত আলোচনা আসবে আমরা এখন। অর্থাৎ এই মেগাস্পোরের ভিতরে কিভাবে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট তৈরি হয় একে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। অর্থাৎ যেই প্রক্রিয়ায় মেগাস্পোর থেকে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। আমরা যদি প্রথম থেকে বলতে যাই যে
যে আর্কিস্পোরিয়াল কোষ বিভাজনের মাধ্যমে তৈরি করবে, এখানে থাকে হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। একটা কোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় হবে, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, এই কোষটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত আমরা বলছি দুইটা কোষ তৈরি করবে, একটা প্রাথমিক প্যারাইটাল কোষ আর একটা প্রাথমিক স্পোজাস কোষ। এটার বিভাজিত হয় না, কিন্তু এই স্পোজাস কোষটা সর্বশেষ কি করে স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে, স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে তৈরি করে চারটা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর। এই চারটার মধ্যে কয়টা ভ্রূণথলি গঠনে বা স্ত্রী গ্যামেটোফাইট গঠনে অংশগ্রহণ করে তার ভিত্তিতে আমরা, এটা তিন প্রকার, একটা হচ্ছে মনোস্পোরিক, আর একটা হচ্ছে বাইস্পোরিক, আর একটা হচ্ছে টেট্রাস্পোরিক। অর্থাৎ ভ্রূণথলির গঠন বা স্ত্রী গ্যামেটোফাইটের গঠন তিন প্রকার: মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। যদি একটা মাত্র স্ত্রী রেণু নিউক্লিয়াস ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে তখন সে হচ্ছে মনোস্পোরিক। দুটি স্ত্রী রেণু নিউক্লিয়াস ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করলে তাকে বলা হয় বাইস্পোরিক। আর যে চারটি স্ত্রী রেণু নিউক্লিয়াস ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় টেট্রাস্পোরিক। তবে 75% উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। এটা প্রথম দেখা যায় পলিগোনাম উদ্ভিদে, তাই একে বলা হয় পলিগোনাম ধরন। অর্থাৎ মনোস্পোরিক প্রক্রিয়ায় যে ভ্রূণথলি গঠিত হয় তার অপর নাম হচ্ছে পলিগোনাম ধরন। এখানে যদি আমরা মনে করি যে এই সব কিছু আমরা বাদ দিয়ে এখন শুধুমাত্র স্ত্রী রেণুর কথা চিন্তা করব, এখানে চারটা স্ত্রী রেণু তৈরি রয়েছে, চারটা স্ত্রী রেণু। এটাকে আমরা যদি এখানে দেখাই যে এরকম চারটা স্ত্রী রেণু আছে, চারটা স্ত্রী রেণু আছে। এই চারটা স্ত্রী রেণুর মধ্যে ডিম্বক মূলের দিকে যদি এই চারটা স্ত্রী রেণুর মধ্যে তিনটি স্ত্রী রেণু নষ্ট হয়, একটা কার্যকর থাকে। কার্যকর স্ত্রী রেণুটি কিছুটা লম্বাটে আকার ধারণ করে এবং এর নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। একটি থাকে ডিম্বক রন্ধ্রের দিকে, অপরটি থাকে ডিম্বক মূলের দিকে। দুই প্রান্তে নিউক্লিয়াস দুটি পরপর দুইবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুই প্রান্তে পরপর দুইবার মাইটোসিস বিভাজন করে, ফলে দুই প্রান্তে চারটি করে মোট 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এই সময় ভ্রূণথলি আরো বৃদ্ধি পায়, 8টা নিউক্লিয়াস তৈরি করে। প্রতি প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রস্থলে আসে। তাহলে এই প্রান্তে থাকে তিনটি, এই প্রান্তে থাকে তিনটি নিউক্লিয়াস। প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ঘনীভূত হয়। প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ঘনীভূত হয় এবং ডিম্বক মূলের দিকে যে তিনটা নিউক্লিয়াস থাকবে তারা প্রতিপাদ কোষ তৈরি করছে। কেন্দ্রস্থলে অবস্থিত নিউক্লিয়াসগুলো তৈরি করবে সেকেন্ডারি নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস। আর ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা নিউক্লিয়াসের মধ্যে একটা তৈরি করবে ডিম্বাণু, দুটো তৈরি করবে সাহায্যকারী কোষ। অর্থাৎ একটা স্ত্রী রেণু থেকে একটা ভ্রূণথলি তৈরি হয়েছে, যার ভিতরে রয়েছে ডিম্বাণু যন্ত্র, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ। ডিম্বাণু যন্ত্রে থাকবে ডিম্বাণু আর দুটো সাহায্যকারী কোষ। ডিম্বাণু এবং দুটো সাহায্যকারী কোষ। এই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। আমরা জানব এই যে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, এই স্ত্রী গ্যামেটোফাইট এর প্রকারভেদগুলো, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হওয়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। আমরা ভ্রূণথলি কি আসলে?
মেগাস্পোরটা ভ্রূণ পোষক কলার মধ্যে পরিণত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে থলি আকৃতির অংশ তৈরি করে। কার্যকর মেগাস্পোর ভ্রূণ পোষক কলা বা নিউসেরাসের মধ্যে পরিণত এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে থলির ন্যায় গঠন তৈরি করে তাকে বলা হয় ভ্রূণ থলি বা এমব্রায়ো স্যাক বা স্ত্রী গ্যামেটোফাইট। প্রফেসর পঞ্চানন মহেশ্বরীর মতে অংশগ্রহণকারী মেগাস্পোর এর নিউক্লিয়াসের সংখ্যার ভিত্তিতে ভ্রূণথলিকে আমরা এর আগে বলছি 3 প্রকার: মনোস্পোরিক, বায়োস্পোরিক, ট্যাক্টোস্পোরিক। এর মধ্যে মনোস্পোরিক হচ্ছে 2 প্রকার। মনোস্পোরিক ভ্রূণথলি গঠন 2 প্রকার। একটা হচ্ছে পলিগোনাম ধরন, পলিগোনাম ধরন, আর হচ্ছে ইনোথেরা ধরন। মনোস্পোরিক 2 প্রকার, ইনোথেরা ধরন। এখন যদি যে 4টে স্ট্রিনো তৈরি হয় তার মধ্যে ডিম্বক মূলের দিকে স্ট্রিনো কার্যকর থাকে এবং ডিম্বক রন্ধ্রের দিকে 3টে স্ট্রিনো নষ্ট হয়ে যায়, তখন তাকে বলা হবে, সেটা হচ্ছে পলিগোনাম ধরন। আর যদি এমন যে না হয় যে না, ডিম্বক রন্ধ্রের দিকে স্ট্রিনো কার্যকর থাকে, ডিম্বক মূলের দিকে 3টে স্ট্রিনো নষ্ট হয়, তখন সেটা হচ্ছে ইনোথেরা ধরন। অর্থাৎ যে 4টে স্ট্রিনো তৈরি হবে তার মধ্যে মূলের দিকে স্ট্রিনোটি কার্যকর থাকলে পলিগোনাম, আর যদি রন্ধ্রের দিকে স্ট্রিনো কার্যকর থাকে তখন সেটা হচ্ছে ইনোথেরা। তবে উভয় ক্ষেত্রে কার্যকর যদি এরকম ধরলাম আমরা মূলের দিকে স্ট্রিনো কার্যকর, তখন বাকি 3টা নষ্ট হয়ে গেছে। কার্যকর স্ট্রিনো আকারে লম্বা হবে, নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াসে পরিণত হবে। 2টা নিউক্লিয়াস 2 প্রান্তে 2টা করে, প্রথমে 4টা, পরে 2 প্রান্তে 4টা করে 8টা নিউক্লিয়াস তৈরি করবে। 8টা নিউক্লিয়াস থেকে 2 প্রান্তে 1টা করে নিউক্লিয়াস এসে তৈরি করবে সেকেন্ডারি নিউক্লিয়াস। ডিম্বক মূলের দিকে 3টা তৈরি করবে প্রতিপাদ কোষ, ডিম্বক রন্ধ্রের দিকে 3টা তৈরি করবে ডিম্বাণু যন্ত্র। এখন যদি আমরা আসি, এটা হচ্ছে ইনোথেরা ধরন। ইনোথেরা ধরনে ডিম্বক রন্ধ্রের দিকে স্ট্রিনো কার্যকর থাকে। আর পলিগোনাম ধরনে থাকে হচ্ছে এটা হচ্ছে পলিগোনাম ধরন। এর ইনোথেরা ধরনে কি হয়, এটা দুঃখিত হবে এমন যে ডিম্বক মূলের দিকেটা কার্যকর, ডিম্বক রন্ধ্রের দিকে 3টা নষ্ট হয়ে গেছে, এটা পলিগোনাম ধরন। আর যদি এমন হয় যে না, ডিম্বক রন্ধ্রের দিকেটা কার্যকর কিন্তু ডিম্বক মূলের দিকে গুলো নষ্ট হয়ে গেছে, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথমে স্ট্রিনো নিউক্লিয়াসটা স্ট্রিনো আকারে বড় হয়, এটা নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। তারপর তৈরি হয় 4টা নিউক্লিয়াস। 4টা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস কেন্দ্রস্থলে আসে, তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস। অপর 3টা নিউক্লিয়াস তৈরি করে ডিম্বাণু যন্ত্র। অর্থাৎ পলিগোনাম ধরনের হচ্ছে 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণ তৈরি হয়। 8 নিউক্লিয়াস, 3টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা। আর ইনোথেরা ধরনের হয় 4 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণ তৈরি, 4টা নিউক্লিয়াস আছে এখানে। এটা হচ্ছে মনোস্পোরিকের 2টা ধরন। যদি আমরা আসি বায়োস্পোরিক ভ্রূণথলি, সেই ক্ষেত্রে 2টা স্ট্রিনো কার্যকর থাকবে আর 2টা নষ্ট হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত আলোচনা করব যে কিভাবে বায়োস্পোরিক এবং ট্যাক্টোস্পোরিক ভ্রূণথলি তৈরি হয়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং করোনা থেকে মুক্ত থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।